ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিস্মিতা তাসমিন, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 1 অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়টি নিয়ে আমাদের আলোচনা শুরু করব। তো শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক কিছু আলোচনা, কিছু বেসিক ধারণা আমরা এখানে ডিসকাস করব। এরপর আছে বিশ্বগ্রাম, এরপর যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তির ব্যবহারগুলো কিভাবে হচ্ছে এটা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথমে একটু আমরা জেনে নেই ডেটা বা উপাত্ত জিনিসটা কি। প্রাথমিকভাবে সংগৃহীত অসংখ্যবদ্ধ উপাদানই হলো ডেটা। অর্থাৎ যখন আমরা কোনো বিষয়ে বিভিন্ন তথ্য বা যে কোনো ধরনের কিছু উপাত্ত সংগ্রহ করি, সেটা প্রথমে অগোছালো অবস্থায় থাকে, অর্থাৎ এটি কোনো বিশ্লেষিত আকারে নেই। তো এই অসংখ্যবদ্ধ অবস্থাটিকেই আমরা ডেটা বা উপাত্ত বলে থাকি। যেমন সেটা কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন যে কোনো বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও যে কোনো কিছুই হতে পারে। তো ডেটা সাধারণত এলোমেলো অবস্থায় থাকে, অর্থাৎ কোনো সজ্জিত বা সুসংগঠিত অবস্থায় না, এটি অগোছালো বা এলোমেলো অবস্থায় থাকে। এই ডেটা দুই রকম হতে পারে। একটি হচ্ছে নিউমেরিক ডেটা, অর্থাৎ যে সংখ্যাবাচক ডেটা, যেমন কোনো সংখ্যা 2, 21, 34, 4.21 যে কোনো ধরনের সংখ্যা হতে পারে। অথবা অনিউমেরিক ডেটা, যেটা কিনা কোনো বর্ণ, চিহ্ন, অক্ষর বা কোনো ছবি যে কোনো কিছু, যেমন কোনো একটি ব্যক্তির নাম, ঠিকানা বা তার ছবি, যে কোনো ডেটাই হতে পারে। এবার আমরা বলবো ইনফরমেশন বা তথ্য জিনিসটা কি। ডেটাকে নির্দিষ্ট গঠনে সাজিয়ে তার উপর প্রক্রিয়াকরণ করে যে কার্যকর ফলাফল আমরা পাই সেটাই হলো তথ্য। অর্থাৎ ডেটা হচ্ছে অগোছালো অবস্থায় এবং সেটাকে যখন সুসজ্জিত করা হচ্ছে তখন সেটি আমরা তথ্য হিসেবে পেয়ে যাচ্ছি। ডেটাকে প্রসেসিং বা গাণিতিক বিশ্লেষণ করেই ইনফরমেশন তৈরি করা হয়। আমার কাছে একটি ডেটা যতটা না কার্যকরী, তার থেকে যখন সেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন তৈরি করি সেটাই মূলত কার্যকরী হয়ে থাকে। তো কিভাবে ডেটা থেকে তথ্যের রূপান্তরটা হচ্ছে, উদাহরণ হিসেবে ধরা যাক আমার কাছে কিছু ডেটা আছে, সেটি কি শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। ধরা যাক তোমাদের ক্লাসের সব শিক্ষার্থীদের পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলোর একটি বিশাল লিস্ট আমার কাছে আছে। তো শুধুমাত্র এই নাম্বারগুলো দেখে আমি কিন্তু কোনো ডিসিশনে বা কোনো কার্যকরী কোনো তথ্য পাচ্ছি না। তো এই ডেটাটাকে যখন বিভিন্ন গাণিতিক বিশ্লেষণ করা বা শ্রেণীকরণ করা, সর্টিং করা এগুলো করা হবে, তখন আমি ফাইনালি পাবো তথ্য, যেটা কিনা শিক্ষার্থীদের ফলাফল। এই ফলাফল দিয়ে এখন আমি কোনো একটা কিছু যাচাই করতে পারবো বা কাজে লাগাতে পারবো। তাই এই ডেটা যখন বিশ্লেষিত হচ্ছে তখনই সেটা তথ্যে পরিণত হয়ে যাচ্ছে। এবার দেখে নেই তথ্য প্রযুক্তি কি। যে প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত আহরণ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আধুনিকীকরণ, ব্যবস্থাপনা এবং বিতরণ ইত্যাদি কাজ করা যায় সেটাই হলো তথ্য প্রযুক্তি। অর্থাৎ আমরা কি করছি, এখন কোনো প্রযুক্তি, যেমন ধরা যাক কম্পিউটার ব্যবহার করে দ্রুত তথ্য পেয়ে যাচ্ছি এবং ডেটাবেসের মাধ্যমে তথ্যটাকে সংরক্ষণ করতে পারছি এবং সেটা দিনে দিনে আরও আপডেটেড ভার্সন আমরা পাচ্ছি। সেটাকে সুন্দর করে ম্যানেজ করে আমরা অনেকের কাছে তথ্য পাঠাতেও পারছি। তো এটাই হলো মূলত তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির মূলে রয়েছে টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট। আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম এই সবগুলোর মধ্যেই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা চলে যাই বিশ্বগ্রামের ধারণা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে তাদের ভাষা, সংস্কৃতি এবং আচার ব্যবহারের অনেক পার্থক্য রয়েছে।
কিন্তু এর পরেও কি হয়, তথ্য প্রযুক্তির কল্যাণে আমাদের মনে হয় যে আমরা একটি বিশ্বগ্রামে বসবাস করছি। যদিও হাজার হাজার মাইল দূরে এক একটি মানুষ এক একজনের সাথে আছে, কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে এমনভাবে যোগাযোগ ব্যবস্থাটি তৈরি হয়েছে যে মনে হয় যেন সে আমার পাশের গ্রামে বা পাশের এলাকাতেই রয়েছে। এই যে এক ধরনের কানেক্টিভিটির ব্যাপারটি, এইটার থেকেই মূলত এই বিশ্বগ্রাম কথাটির উদ্ভাবন হয়েছে। এবং এটি উদ্ভাবন করেছেন মার্শাল ম্যাকলুহান নামের একজন ব্যক্তি। উনি সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন। এই গ্লোবাল ভিলেজ জিনিসটা কি? তো গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সকল মানুষই একটি সমাজে বসবাস করে এবং একে অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। তো কি হচ্ছে, ওইটাকেই গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে যখন কিনা এই ইন্টারনেট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন দেশের মানুষই এমনভাবে বসবাস করছে যেন তারা একই সমাজের অধিবাসী। তো এটাই হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রামের সুবিধাগুলো কি কি? মানুষ একে অন্যের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছে। আমাদের আর আগের মতো একটি চিঠি পাঠিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। আমরা সাথে সাথে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য পাঠাতে পারছি। এবং এটার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইমেলের মাধ্যমে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এবং পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবরও আমরা জানতে পারছি, অর্থাৎ দেশ বিদেশের কি অবস্থা হচ্ছে সেটার আর অর্থনৈতিক সাংস্কৃতিক সব ব্যাপার সম্পর্কে আমরা খবর দ্রুতই জেনে যাচ্ছি। অনলাইনে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে। এখন বিশেষ করে এখন যে বর্তমান পরিস্থিতি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এখন মার্কেটে দোকান বা ব্যবসা পরিচালনা না করে অনলাইনেই মূলত ব্যবসা বাণিজ্য করছে। এছাড়া সাংস্কৃতিক তথ্য বিনিময় করা যাচ্ছে। আমরা বিদেশি সংস্কৃতি সম্পর্কে জানছি বা অন্যান্য দেশের লোকেরাও আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। এটা সবই সম্ভব হচ্ছে এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের কল্যাণে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে অনেক অনৈতিক কাজ বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এখন ইন্টারনেটে অনেক ধরনের অসাধু লোকজন বিভিন্ন অনৈতিক কাজকর্ম করছে, যেটার মধ্যে হ্যাকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হ্যাকিং করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে। এরপরে বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক অবস্থার অনেক ক্ষতি হচ্ছে। দেখা যাচ্ছে উন্নত দেশগুলো তাদের প্রযুক্তিতে দিনে দিনে আরও উন্নত হয়ে তারা অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু স্বল্পোন্নত দেশ যারা রয়েছে তারা হয়তো আর্থিক অবস্থার কারণে তাদের টেকনোলজিকে অতটা ডেভেলপ করতে পারছে না বলে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। তো এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আরও সামনে যখন এই অধ্যায়টি আগাবো, সেই ক্ষেত্রে যখন আমরা তথ্য প্রযুক্তির নৈতিকতা নিয়ে আলোচনা করব, তখন আরও বিস্তারিত বিষয় জানতে পারবো। এবার একটু বলি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কি কি। প্রথম উপাদানই হচ্ছে হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটার বা মডেম, রাউটার, অর্থাৎ যে কোনো ধরনের যে ইলেকট্রনিক যন্ত্রপাতি। কারণ আমরা যখন কানেক্টিভিটি করতে যাব তার আগে আমাদের প্রয়োজন একটি ডিভাইস, যে ডিভাইসটি ব্যবহার করে আমরা ইন্টারনেটে সংযুক্ত হব। এরপর আছে সফটওয়্যার। এই হার্ডওয়্যারগুলো পরিচালনার জন্যই আমার প্রয়োজন অপারেটিং সিস্টেম বা ওয়েব ডিজাইন সফটওয়্যার বা ব্রাউজিং সফটওয়্যার, যে জিনিসগুলো ব্যবহার করে আমরা মূলত এই হার্ডওয়্যারগুলো পরিচালনা করব। এরপর আছে নেটওয়ার্ক সংযুক্ত বা কানেক্টিভিটি, অর্থাৎ মূল যেটা বলতে পারি ইন্টারনেট। অবশ্যই আমার ইন্টারনেট না হলে আমরা কখনোই পৃথিবীর অন্যান্য প্রান্তের সাথে সংযুক্ত হতে পারবো না। এরপর হলো ডেটা। তো যে তথ্যটি আমরা বিনিময় করব সেটা, যেমন অডিও, ভিডিও বা কোনো ডকুমেন্ট। তো বিশ্বগ্রামের তথ্যই হচ্ছে সবচেয়ে মূল্যবান উপাদান। এখন বর্তমান বিশ্বে এই ইনফরমেশন বা তথ্যই সবচেয়ে বেশি মূল্যবান উপাদান হিসেবে বলা হচ্ছে। মানুষের সক্ষমতা, মানুষের জ্ঞান বুদ্ধি দ্বারা তথ্য প্রযুক্তির অবকাঠামো ব্যবহার করে বিশ্বগ্রামের সুফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমার কাছে যদি সব ধরনের প্রযুক্তি আছে, কিন্তু সেটার ব্যবহারের দক্ষতা যদি আমার না থাকে, সেই জ্ঞান যদি আমার না থাকে,
তাহলে কিন্তু আমরা এই কানেক্টিভিটি বা এই বিশ্বগ্রামটাকে কাজে লাগাতে পারবো না। তাই মানুষের সক্ষমতাটাও অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই 5টি উপাদান নিয়েই মূলত বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হয়ে থাকে। এখন একটু যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করি। যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য এবং এই কারণে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামটি সবসময় একসাথে ব্যবহার করি, কারণ যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি একে অন্যের সাথে খুবই ভালোভাবে জড়িত এবং এই ব্যবহারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো যাতায়াত ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং অপরটি হলো টেলিকমিউনিকেশনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তো এই বিষয়গুলো কি? যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার বলতে আমরা বলতে পারি, ধরা যাক এখন ট্রাফিক কন্ট্রোল। পৃথিবীর অনেক উন্নত দেশে এখন আর কোনো ফিজিক্যালি ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না, ডিজিটালভাবে বা কেন্দ্রীয়ভাবে অটোমেটিক্যালি এই ট্রাফিক কন্ট্রোল যে সিগন্যালগুলো কন্ট্রোল করা হয়ে থাকে। এরপরে আছে টিকিট বুকিং। এখন আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো জায়গায় যেতে হলে টিকিট বুকিং করতে পারছি। প্লেনের হোক, ট্রেন হোক, বাস হোক, অনলাইনেই আমরা টিকিট কাটতে পারছি। এরপর যানবাহনের শিডিউল নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বিশেষ করে এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কখন কোন প্লেনটি ল্যান্ড করছে, কোনটি টেক অফ করবে, কোন ফ্লাইটগুলো আসছে বা যাচ্ছে, এই শিডিউল করার জন্য আধুনিক কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা হয়। এরপর আছে অটো পাইলট সিস্টেম গাড়ি। তো এই জিনিসটি হয়তো এখনও বহুল ব্যবহৃত হয়নি, বাট এখনই কিন্তু অলরেডি এটি আবিষ্কার হয়ে গিয়েছে যে যখন আমি একটি ডেস্টিনেশন দিয়ে দিলে অটোমেটিক্যালি একটি গাড়ি চালিয়ে ম্যাপ অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। এরপর আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন দেখা যায় সবার হাতে হাতেই একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট থাকে। তাই আমাদের আর আগের মতো বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করে রাস্তা খোঁজার প্রয়োজন হয় না। আমরা গুগল ম্যাপ ব্যবহার করে বা জিপিএস সিস্টেম ইউজ করে খুবই সহজেই আমরা পথ খুঁজে পেয়ে থাকি। এরপরে টেলিকমিউনিকেশনে তথ্য প্রযুক্তির কী ব্যবহার হচ্ছে? টেলিকমিউনিকেশন অর্থাৎ যেই যোগাযোগ ব্যবস্থা টেলিফোন বা টেলিকমিউনিকেশন পদ্ধতিতে, সেগুলো কি? প্রথমেই হচ্ছে ইমেল। ইমেল যদিও অনেকে বলে থাকে হয়তো এটি একটি পুরনো ধারণা হয়ে গিয়েছে এখন, কিন্তু এখনও বিশেষ করে ফর্মাল যে কোনো আলোচনার ক্ষেত্রে, সেটা কোনো ব্যবসায়িক প্রেজেন্টেশন প্রস্তাব বা একাডেমিক ক্ষেত্রে যেই তথ্যের আদান প্রদান, সেগুলোর ক্ষেত্রে এখনও ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে একদম দেখা যায় সেকেন্ডের মাঝেই তুমি ধরা যায় তোমরা কোনো বিদেশির কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে ইমেল করে দিলেই 1 সেকেন্ডে তথ্যটি তোমার চলে যাচ্ছে। এরপর মোবাইল যোগাযোগ, এটা আমার মনে হয় নতুন করে বলার কিছুই নেই, আমরা সবাই মোবাইল ফোনের ব্যবহার করে থাকি, সবাই এটার সাথে খুবই পরিচিত এবং এই মোবাইলের যোগাযোগের কল্যাণে এখন যোগাযোগ ব্যবস্থাটি খুবই সহজ হয়ে গিয়েছে। এরপর আছে টেলিকনফারেন্সিং। এটি হলো যে যখন নাকি একসাথে দুইজনের বেশি, অর্থাৎ কোনো মিটিং করার প্রয়োজন হয়ে থাকে, ধরা যাক কোনো বিজনেস মিটিং করতে হবে, সেক্ষেত্রে সবার পক্ষে সম্ভব না, বিশেষ করে এখনকার পরিস্থিতিতে সবার পক্ষে হয়তো অফিসে গিয়ে মিটিং করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে টেলিফোনের মাধ্যমে কনফারেন্স করে এই মিটিংগুলো করা হচ্ছে। শুধু টেলিফোন না, ভিডিও কনফারেন্সিং করেও অনেক ক্ষেত্রে মিটিংগুলো করা হয়ে থাকে, কারণ টেলিফোনের থেকেও দেখা যায় ভিডিওতে যখন আমরা সামনাসামনি দেখি সেটাকে আরও বাস্তব মনে হবে যে আমরা সবাই একসাথে বসেই মিটিংটি করছি। তো এই ছিল টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রযুক্তির ব্যবহার। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি অনেক বিশাল একটি আলোচনা, কারণ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে না। তো আজকের ক্লাসে আমরা মূলত 5টি এরকম ফিল্ড নিয়ে আলোচনা করব যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। প্রথমটি হচ্ছে কর্মসংস্থান, এরপর আছে শিক্ষা, এরপর চিকিৎসা, এরপর আছে গবেষণা এবং পঞ্চমটি হলো অফিস। তাহলে প্রথমে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে একটু দেখি। সফটওয়্যার প্রোগ্রামার,
এটা কি হচ্ছে, এখন কম্পিউটারের কল্যাণে নতুন নতুন অনেক চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে। যেমন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সফটওয়্যার প্রোগ্রামার। এখন অনেকেই দেখা যায় পড়াশোনা করছে এই বিষয়গুলোতে, অর্থাৎ নতুন নতুন সফটওয়্যার তৈরি করছে বা তৈরিকৃত সফটওয়্যারগুলোকে আপডেট করছে। তো এই কাজে এখন প্রচুর পরিমাণে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেওয়া হচ্ছে। তো এটা একটি নতুন কর্মসংস্থান তৈরি করেছে। এরপর ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এই টপিকটি তোমরা তোমাদের 9-10-এর বইও কিছুটা পড়েছ। যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মূলত কি, এটা হচ্ছে যখন আমাকে ফিজিক্যালি কোনো কোম্পানির আন্ডারে বা অফিসিয়ালি কোনো অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে না, আমি আমার ইচ্ছে মতো স্বাধীনভাবে আমার পছন্দ মতো কাজটি সিলেক্ট করে এবং দেশে বসে দেখা যায় বিদেশের যে কোনো কোম্পানির সাথে আমি ঘরে বসেই কাজ করতে পারছি, এবং আমি যেই পরিমাণ কাজ করছি ওই অনুযায়ী আমাকে পারিশ্রমিকও দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে আউটসোর্সিং। এবং এক্ষেত্রে কোনো ধরাবাঁধা আমার নিয়ম থাকছে না। আমি যদি চাই যে আজকে আমি এই কোম্পানির এই কাজটুকু করব, সেটা করে আবার পরবর্তীতে আরেকটি কোম্পানির সাথে কাজ করব, এগুলো করা যেতে পারে। তো এক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতাও আমি পাচ্ছি, সেই সাথে আমি আমার সুবিধা মতো সময়ে কাজ করে আমি অর্থ উপার্জন করতে পারছি। এবার ডেটা এন্ট্রি অপারেটর। এখন যেহেতু তথ্যই একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই এই তথ্য সংরক্ষণের জন্য সব প্রতিষ্ঠানই এখন দেখা যায় ডেটা এন্ট্রি নিয়ে কাজ করে থাকে, এবং সব বিষয়ে ডেটাগুলোকে এন্ট্রি করা, সেগুলো সংরক্ষণ করা, এই কাজগুলো ডেটা এন্ট্রি অপারেটররা করে থাকে। এরপর আছে ই কমার্স পরিচালক। এখন অলমোস্ট সব প্রতিষ্ঠানই, ব্যবসা প্রতিষ্ঠান চেষ্টা করে যে তাদের একটি ফিজিক্যাল ব্যবসার পাশাপাশি অনলাইনে ই কমার্স একটি ব্যবসার সেক্টর থাকুক, এবং সেটা পরিচালনার জন্য এমন একজন দক্ষ ব্যক্তি প্রয়োজন যে কিনা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবহিত। এরপর আছে সিস্টেম অ্যানালিস্ট। তো একটি প্রতিষ্ঠানে যে সিস্টেমগুলো থাকে, সেটা হতে পারে কোনো স্যালারি ক্রিয়েট করার সিস্টেম বা অ্যাটেন্ডেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের সফটওয়্যার সিস্টেম পরিচালনা করে থাকে। তো এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন যে কিনা এসব বিষয়ে দক্ষ, এবং সেক্ষেত্রে এরকম সিস্টেম অ্যানালিস্টরাও কাজ করে থাকে। এরপর আছে অনলাইন জব সাইট। এখন আমাদের জব খোঁজার জন্য পত্রিকা, বিজ্ঞাপন এগুলোর জন্য বসে থাকতে হয় না, আমরা অনলাইনেই এরকম অনেক জব সাইট রয়েছে যেখানে আমরা চাইলে এই জব খুঁজতে পারি। এরপরে শিক্ষার ক্ষেত্রে প্রথমেই আসছে মাল্টিমিডিয়া ক্লাস। তো এখন দেখা যায় অনেক প্রতিষ্ঠানে, এবং তোমাদের প্রতিষ্ঠানেও তোমরা দেখেছো যে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, যেখানে কিনা এভাবে ভিডিও বা স্লাইড আকারে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়। এবং এতে করে কি হয়, যখন মাল্টিমিডিয়া অ্যাড করা হয় যে কোনো পড়াশোনার বিষয়গুলো, তখন ভিজুয়ালি দেখলে, ছবির মাধ্যমে দেখলে তখন আরও ভালোভাবে মনে থাকে। তো মাল্টিমিডিয়া ক্লাসগুলো একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর আছে ই বুক। এখন অনেক বইয়েরই, বিশেষ করে তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত যে গভর্নমেন্টের বোর্ডের বইগুলো আছে, সেই বইগুলো আমরা খুব সহজেই তোমরা ইবুক আকারে পেয়ে যাও। এছাড়াও অন্যান্য বইও এখন দেখা যায়, শুধু পড়াশোনার বই না, গল্পের বইগুলো ইবুক আকারে পাওয়া যায়। তো এতে করে কি হয়, আমি ছোট্ট একটি ডিভাইসেই দেখা যায় হাজার হাজার বই আমি নিয়ে পড়তে পারছি, আমাকে ফিজিক্যালি এতগুলো বই বহন করতে হচ্ছে না। এরপর পরীক্ষার খাতা মূল্যায়ন। তো এই যে তোমরা যখন বিশেষ করে এমসিকিউ পরীক্ষাগুলো দাও, সেখানে যে ওএমআর শিটটা ফিল আপ করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারাইজড ওয়েতে চেক করা হয়। তো এইভাবে অনেক সময়ও বেঁচে যায় এবং অনেক কাজটা অনেক সহজ হয়ে যায়। এরপর ফলাফল তৈরি। এখন কম্পিউটার সফটওয়্যার দিয়েই ফলাফল অনেক সহজেই তৈরি করা যায়। তোমাদের প্রতিষ্ঠানেও একটি সফটওয়্যার রয়েছে যেখানে শুধু শিক্ষকরা কি করে থাকেন, কে কোন বিষয়ে কত মার্কস পেয়েছে সেই সংখ্যাটুকু ইনপুট হিসেবে দেওয়া হয়, এবং দেওয়ার পরে ওই সফটওয়্যারটি অটোমেটিক্যালি কার জিপিএ কত, কার পজিশন কোথায় আছে সেই ফলাফলটা তৈরি করে দেয়। এরপরে হচ্ছে অনলাইন ক্লাস, যেটা একটি উদাহরণ এখনই তোমরা পাচ্ছ। সেটা হচ্ছে এই যে পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে ফিজিক্যালি যেহেতু ক্লাসে গিয়ে ক্লাস করা সম্ভব নয়,
তাই অনলাইনের মাধ্যমে এভাবে ক্লাস করে এখন শিক্ষার্থীরা কিছুটা হলেও আমরা পড়াশোনার সাথে সংযুক্ত আছি এবং এই যে কাজটা চালিয়ে যেতে পারছি। এরপর আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। যেমন তোমরাও এখন যে কলেজগুলোতে অ্যাপ্লাই করো সেটা কি হয়, অনলাইনেই তোমরা বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করছো এবং সেই অনুযায়ী একটা ভর্তি হচ্ছ। এছাড়াও যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে যাবে তখনও দেখবে এভাবে অনলাইনেই ওরা এই ভর্তি কার্যক্রমগুলো করে থাকে। এবার আলোচনা করি চিকিৎসা নিয়ে। কম্পিউটার নিয়ন্ত্রিত এখন অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যাতে করে কিনা রোগ নির্ণয় করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আগে যে রোগটা তো সহজে ফাইন্ড আউট করা কঠিন ছিল, এখন দেখা যায় আধুনিক যন্ত্রপাতির কল্যাণে খুবই সহজে আমরা রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করতে পারছি এবং চিকিৎসা পদ্ধতিও আগের থেকে অনেক আধুনিক হয়ে গিয়েছে। এখন অনেক অল্প পরিসরে দেখা যায় খুব আধুনিক চিকিৎসার মাধ্যমে ভালোভাবে অনেক কঠিন রোগও এখন ভালো হয়ে যাচ্ছে। এরপর হাসপাতালের ব্যবস্থাপনাকারী সফটওয়্যার। একটি হাসপাতালে প্রতিনিয়তই অসংখ্য রোগী ভর্তি হচ্ছে, আবার ডিসচার্জ হচ্ছে, আবার ডাক্তাররা কখন কে আসছেন, কার ডিউটি কতটার সময়, এই জিনিসগুলো দেখা যায় যদি আমরা ম্যানুয়ালি খাতা কলমে হিসেব রাখতে যাই এটা অনেক কঠিন একটা কাজ হয়ে যায়। তো এখন অনেক সফটওয়্যার রয়েছে যেটা কিনা এই ম্যানেজমেন্টের কাজগুলো খুব সহজ করে দিয়েছে। এরপর আছে টেলিমেডিসিন সেবা। এখন দেখা যায় অনেক ডাক্তাররাই যারা বিশেষ করে হয়তো গ্রামের যে রুগীরা আছে তাদের পক্ষে শহরে এসে ডাক্তার দেখানো সম্ভব না, তারাও এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারছে, যেটাকে কিনা টেলিমেডিসিন সেবা বলা হয়ে থাকে। তো এইভাবে চিকিৎসা ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি আমাদের অনেক উন্নত সাধন করেছে। এবার আসি গবেষণা ক্ষেত্র নিয়ে। কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ করা হচ্ছে। এই যে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, এইটার গাণিতিক বিশ্লেষণগুলো এখন কম্পিউটার সফটওয়্যার দিয়ে অনেক দ্রুত করা সম্ভব হচ্ছে। ইন্টারনেটে গবেষণাপত্র প্রকাশ পাচ্ছে। এতে করে কি হচ্ছে, যারা কিনা পরবর্তীতে হয়তো ওই বিষয়টি নিয়ে আরও গবেষণাটাকে এগিয়ে নিতে চায়, তারা চাইলেই এই ইন্টারনেট থেকে সেই পেপারগুলো ডাউনলোড করে তারা পড়তে পারছে, সে সম্পর্কে কী রিসার্চ হয়েছে সেগুলো জানতে পারছে। একই সাথে বিভিন্ন দেশের বিজ্ঞানীরাও দেখা যাচ্ছে নিজ নিজ অবস্থানে থেকেই তারা একসাথে কাজ করতে পারছে। হয়তো দেখা যাচ্ছে বাংলাদেশের একজন বিজ্ঞানী আমেরিকার একজন রিসার্চার তার সাথে মিলে যৌথভাবে একটি নতুন গবেষণা করছে এবং সেটার জন্য তাদেরকে একসাথে বসারও প্রয়োজন হচ্ছে না, তারা নিজ নিজ দেশে থেকে এই কাজগুলো করতে পারছে। এবার আসি অফিসের কাজের ক্ষেত্রে। এক্ষেত্রেও যে হিসাব নিকাশের কাজগুলো থাকে সেটার জন্য স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া অফিস ব্যবস্থাপনার জন্য ডেটাবেস তৈরি হচ্ছে, কারণ একটি অফিসে কোন এমপ্লয়িরা আছে, তাদের বেতন কীরকম হচ্ছে, তারা কে কতদিন লিভ নিচ্ছে, এই জিনিসগুলো এখন ডেটাবেসের মাধ্যমেই ম্যানেজ করা হচ্ছে। এবং আরেকটি হলো অফিস অটোমেশন সিস্টেম। অনেক কাজই এখন অফিসে অটোমেটিক্যালি হয়ে থাকে। যেমন ধরা যাক একটি প্রতিষ্ঠানে কোন এমপ্লয়ি কতটার সময় আসছে এবং কতটার সময় যাচ্ছে এবং সেই অনুযায়ী হয়তো তার বেতনটা নির্ধারণ করা হচ্ছে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যখন ওভারটাইমের ক্যালকুলেশন করা হয় তো কী করা হয়, তারা ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে তাদের এন্ট্রি টাইম এবং এক্সিট টাইমটা দিয়ে দিচ্ছে এতে, এবং ওই টাইমের উপর ভিত্তি করে অটোমেটিক্যালি তাদের স্যালারিটা জেনারেট হয়ে যাচ্ছে। তো এই যে কাজটি স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এটাই হলো এক ধরনের অফিস অটোমেশন সিস্টেম। তো এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। তো আমি তোমাদের ছোট কিছু বাড়ির কাজ দিয়ে দিই, সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমরা শিক্ষা ক্ষেত্রে আর কি কি উন্নতি করা যেতে পারে সেটা আলোচনা করবে তোমাদের নিজেদের ধারণা থেকে, যে নতুন আর কি করা যেতে পারে যাতে করে কিনা শিক্ষা ব্যবস্থাটি আরও উন্নত হতে পারে, সেই বিষয়টি নিয়ে তোমরা লিখবে। তো আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।